এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা কত বিশ্রী বোকা দিছে আমি নাকি ভারতীয় বেশ্যার ছেলে। আমি জানিও তো না যে আমার নামে একটা শোকজ আসতে পারে, তা আমাকে হত্যা করার যে হুমকি দিচ্ছে এটা অসহনীয়। নির্বাচন তো আমার দেশের সোনার হরিণ, এই হরিণের পিছন তো আমি ছুটি না। অপশন নাই, অপশন হবে আমার কবরে। যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, তারপরে হব ইতিহাস। কোনো অপশন নাই, অপশন হবে আমার কবরে। মানে আপনি সামনে নির্বাচন করছেন? নির্বাচন কি আসছে নাকি? মানে যদি হয় ফেব্রুয়ারিতে, যদির উপর তো কোন কথা বলবো না। নির্বাচন তো আমার দেশের সোনার হরিণ, এই হরিণের পিছন তো আমি ছুটি না। নির্বাচন আসুক আগে। স্যার আপনার রাজনীতির মোটো কি? আমি দেখতেছেন, আমি বাংলাদেশে গত 15-20 আমার জীবনে যত মানুষকে মোটিভেট করছি, আর এখন আমার 5ই আগস্টের পর থেকে যা করতেছি মুক্তিযুদ্ধের পক্ষে, এইটা বোধ হয় মানুষ স্বীকার করবে যে আমি আমার জীবনের সবচেয়ে জীবন মৃত্যুর মুখে দাঁড়ায়ও আমি সত্য কথা বলে মুক্তিযুদ্ধকে নিঃশ্বাস নেওয়ার একটা অবস্থায় নিয়ে আসছি। এটা সবাই মনে করে। আমি সারা বাঙালি জাতির জন্য মুক্তিযুদ্ধ বেঁচে থাকুক, এর জন্য যারা কাজ করতেছে, আমার মনে হয় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় আমি বোধহয় নাম্বার দিলে এক হব। যদি মানুষ নাম্বার না দিলে হব না, কিন্তু আমি বিশ্বাস করি, এবং এইটা আমার সারা জাতির জন্য কাজ, আদর্শগত, নীতিগত, আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস, রিয়েলাইজেশন, থিওরি অ্যান্ড প্র্যাকটিস। জাতি একদিন যুদ্ধে গিয়েছিলাম, সেই যুদ্ধের সময় ইন্ডিয়ার একজন জেনারেল ছিল, আমাদেরকে পলিটিক্যাল গাইড দিত। উনি 7 দিন পরে পরে আমাদের সামনে এসে বক্তৃতা করতেন, দেরাদুন। তার নাম ছিল মেজর মালহোত্রা। সেই মেজর মালহোত্রা যেদিন আইসা পড়ব, তার আগের দিন উনি সেলিউট দিতে আসলো আমাদেরকে, আমরা কিন্তু না, উনি আমাদেরকে সেলিউট দিতে আইসা বলল, দ্য লিডার্স অফ বাংলাদেশ, দিস ইজ নট দ্য আর্মস দ্যাট ফাইটস, বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য আর্মস অ্যান্ড ইডিওলজি বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস। অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে। এই যে সম্পদ আহরণের পিছনে, বৃত্তের পিছনে যে ছুটছে মানুষ, এর থেকে যতদিন পর্যন্ত বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ বিরত না হবে, ততদিন পর্যন্ত এই দেশ ঠিক হবে না। আমি মনে করি তাহলে আমি এই দেশের ছেলেরা যারা আমাদেরকে 5ই আগস্টের নেতৃত্বের দেওয়া পথ দেখাইছে, সেই ছেলেদের পিছনে বুঝি আমরা ছুটে যাব। কিন্তু আমি যেটা দেখলাম, সেই ছেলেদের পিছনে তাদেরও বৃত্তের এত লোভ, অর্থবিত্তের তাদের এত লোভ। অর্থবিত্তের যার লোভ থাকবে, সে কোনোদিন একটা রাষ্ট্রকে নেতৃত্ব দিতে, একটা জাতিকে নেতৃত্ব দিতে পারবে না। এটা আমার কল্পনার মধ্যেও ছিল না। কারণ আমি যখন কঠিন কঠিন কথা বলছি স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে, এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা, আমি যখন কঠিন কঠিন কথা বলছি, এত কঠিন যেটা করা যায় না, তখন কিন্তু আমি মনে করতাম বিএনপি কি, একটি কথাও বিএনপি কেউ আমাকে কোনোদিন বলেন নাই যে না এরকম পাওয়া যাবে না। আমি যখন এখন একদম নিশ্চিন্ত, আমি যখন মনে করতেছি দেশে নির্বাচন হবে, বাংলাদেশের নির্বাচনে আমার দল বিএনপি ভালো রেজাল্ট করবে, আমিও সেই প্রস্তুতি মনে মনে নিচ্ছি। আর আমি কথাগুলো আদর্শিক পথে বলছি। হ্যাঁ, অল অন এ সাডেন আমার অবিশ্বাসের মতো আমার মনে হয় আমি যেন প্রত্যেকে পাহাড় থেকে সমুদ্রে উপরে, কল্পনার মধ্যেই তো না, আমি জানিও তো না যে আমার নামে একটা শোকজ আসতে পারে। তো আগে মানুষ জানে, আমি জানিও তো না, হঠাৎ করে দেখলাম। এর আগেই শুনলাম, কোথায় শুনলাম, আমি আমার স্ত্রী হাইকোর্টের আমাদের চেম্বারে বসে রয়েছি, 3038। হঠাৎ করে কে যেন ফোন করে কইল, আপনার নামে তো শোকজ হয়েছে। তাই নাকি? পয়লা হাসলাম, কেন? এরপরে শুনলাম চতুর্দিক থেকে আইতেছে আপনার নামে শোকজ, কিন্তু তখন পর্যন্ত আমার কাছে কাগজ নাই, আমার কাছে কাগজ নাই। আমার বিচার নোটিশ হয়েছে, আমার কাছে কাগজ নাই। আসলাম বাসায় রাত্রে 9টার সময়, আমার কাছে 9:20 আমার কাছে একটা কাগজ আসলো। আমি 9:20 কাগজ পাইলাম, অবাক। এই 9:20 যখন কাগজ পাইলাম, মনে করলাম আগামীকাল উত্তর দিয়ে দেবো, 24 ঘন্টা সময় দিছে, মনও ভালো, আচ্ছা দিলাম। আমার কাছে আমার কিন্তু অবাক লাগলো, আমি বললাম কেন এটা করলো, আমি বিশ্বাসই করতে পারিনি। কেন
দেখলো যে আমি নাকি কি কুৎসিত ভাষা বলি, কি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলি, আল্লাহ গো, কি নাকি শহীদদের বিরুদ্ধে কথা বলি, দিল একটা একটা মানে কোনো ধরনের, আচ্ছা যা হোক, তারা দিল, উত্তর দিব। রাত্র ভোর 4টার সময় দেখলাম বাসার সামনে স্লোগান দিতেছে, ওই যে মব স্লোগান। সারাদিন মব স্লোগান এলো, রাত্র 10টা 11টা পর্যন্ত স্লোগান এলো। আমার বাসার টেনশন, মানুষের টেনশন, আপনাদের টেনশন সারা পৃথিবী দেখতেছে। এর মধ্যে করলাম যে আজকে জবাব দিব কেমন, একটা চিঠি দিলাম, সময় মতোই চিঠি দিলাম। 5টার আগেই চিঠিটা আমি পাঠাইলাম যে আমাকে 7 দিন সময় দেন দয়া করে। আমি কিন্তু সিনিয়র মোস্ট মানুষ দলের, আমি ম্যাডামের উপদেষ্টা, 7 দিন সময় দেন। হ্যাঁ, আমার দল আমাকে 24 ঘন্টা সময় দিল, এর মধ্যে দিতে হবে। ঠিক আছে, দিছে, ভালো হয়েছে। আমি 24 ঘন্টা না 23 ঘন্টার মধ্যেই পাঠাই দিলাম আমার উত্তর দেয়া। এর চললে আমি এখানে বসে রয়েছি এই জায়গাটার মধ্যে, এখানে কয়েকজন সাংবাদিক বসা, একজন সাংবাদিকের কাছে ফোন আসে, সাংবাদিকের নাম না, যেমন আপনি এখন আমার, ও আইসে আমার নেওয়ার জন্য, আচ্ছা, সাক্ষাৎকার নেওয়ার জন্য। হঠাৎ ওর কাছে ফোন আইসে, ও বলতেছে আপনাকে তো এক্সপেল করে দিছে। এই আমি এখানে বসে সাক্ষাৎকার দিব, তাই নাকি? 40 মিনিট হয়েছে, আমি পাঠাইছি, উত্তর পাঠাইছি। আমার তো ধারণা ছিল যে উত্তর পাঠাইলে পরে স্থায়ী কমিটি বসবেন, আমাদের নেতার সাথে কথা বলবেন, নেতা একটা নির্দেশ দিবেন। আমি মনে করছি তো 2-3টা দিন টাইম তো পাবো। 40 মিনিটের মধ্যে বললো, ওনারে বললো, কিন্তু তখনও আমার কাছে কাগজ নেই। আমার কাছে কাগজ আসলো রাত্র 8টায়। আমারে যখন এক্সপেল করলো, তখন আমি যখন খবর পাইলাম তখন বিকাল 4:30। কথাটা কি বুঝতে পারছে? যা হোক, এগুলো সব অবাক কাণ্ড আমার কাছে। আমি কোনোদিন ভাবি নাই দল আমাকে সাসপেন্ড বা এক্সপেল করবে, এটা কোনোদিনই ভাবি নাই, ভাবনার মধ্যেও না। ভাবনার মধ্যেও না। আমাকে যারা ফজু পাগলা বললো, আমি প্রথম দিনে তো দুঃখ পাইছিলাম। আমাকে ফজু পাগলা বলে, আমাকে, যার জীবনে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সেকেন্ড হওয়ার কোনো রেকর্ড নাই। আমি ক্লাসে কোনোদিনই সেকেন্ড হই নাই। আমার মতো লোক যার রেজাল্ট বাংলাদেশে গ্লোরিয়াস রেজাল্ট, আমার মতো লোক যে জীবনে চান্দাবাজি দান্দাবাজি করে নাই, আমার মতো লোক মুক্তিযোদ্ধা কমান্ডার জীবনে রাগ হয়ে একটা মানুষকে একটা চর দেয় নাই, আমার মতো লোক যে আমার দেশের শত শত হাজার হাজার লোক ট্রিটমেন্টে আসলে গরিব মানুষের টাকা নাই, চুপে চাপে টাকা দেই, গরিবের বাচ্চা, রিক্সাওয়ালার বাচ্চা, আমার মাটি কাটার ছেলে লোকের বাচ্চা পাও ভাঙ্গিয়ে আসে হসপিটালে, তাকে ভর্তি করাই, মেডিকেলে ভর্তি করাই, তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করাই, তার মাথার মধ্যে গিয়ে হাত দিই। একটা ছেলে চাকরি পায় নাই, বুকে ধরে রাখি, বাবা তোর একটা চাকরি দিব, কত কিছু করি মানুষের জন্য। বন্যা যখন আসে হাজার হাজার মানুষকে খাওয়াইবার চেষ্টা করি, আমার টাকায় না, আল্লাহর রহমতে মানুষের টাকায় খাওয়াই। কি না করি? আমি প্রথমে বাড়িতে গেলে খোঁজ নেই গরিব মানুষ খাইছে কিনা। আমি আমার এলাকাতে যদি শুনি রাতের বেলা একটা শিশু না খায় ঘুমাইছে, গরিব মানুষের সন্তান, আমার চোখের পানি আসে এবং তাকেও করি। আমি মাদ্রাসার ছাত্র, মাথায় গরিব মানুষের সন্তান, এটা কইলে আবার মৌলানা সাহেবরা আমারে বয়। গরিব মানুষের এতিম ছেলেরা মাদ্রাসা, আমি এতিম দেখলে পরে বুকটা মাথার মধ্যে নিই। সে আমি ফজলুর রহমানকে তারা বলে ফজু পাগলা, যে মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করছি, এবং বলে কারা ইসলামের নামে। ইসলামে কিন্তু নাম বিকৃত করে বলাটা কিন্তু মহাপাপ, আল্লাহ বলছে। আমার নাম কিন্তু ফজলুর রহমান, এটা কিন্তু আল্লাহর দেওয়া নাম, সেইটাকে বিকৃত করে তারা বলে ফজু পাগলা। আমি চিন্তা করছি যে যারা আমাকে ফজু পাগলা বলছে, তাদের আমির, যে আমির, জামাতের আমির, শিবির, যারা আমাকে জামাত শিবিরাই মেনলি বলছে আমাকে, আমি এদেরকে দেখি কত বিশ্রী বকা দিছে, আমি নাকি ভারতীয় বেশ্যার ছেলে, সে কত কথা কইছে। আমি জামাতের আমিরকে যদি আল্লাহ আমাকে দেয়, তা আমি তাকে কিচ্ছু বলবো না। একদিন শুধু বাংলাদেশের মানুষের সামনে তাকে হাত জোর করে মাপ চাওয়ানো, যে ফজলুর রহমানকে বকা দেওয়া, আমার দল থেকে যদি কেউ দিয়ে থাকে মাপ চাই। আমি তা জামাতের আমিরের 10 বছরের বড়। উনার জন্ম 1958 সনে, ও আমার জন্ম 1948 সনে।
আমি ওনাকে দেখছি মান্নার পিছনে, মাহমুদুর রহমান মান্না আমার বন্ধু, সিলেটে গেছে, ওর পিছনে পিছনে ঘুরে। আমাদের এই কর্মী, আমাদের আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি সেন্ট্রালে, তখন কর্মী জাসদ ছাত্রলীগ করে। কালকে দেখলাম একজনে বকা দিছে আমারে, আমি নামটা শিবিরের এক ছেলে দেখলাম, খুব বড় নেতা, বক্তৃতা করছে, ফজলুর রহমান দল ছুট, এ হইলে বেঈমান, যারা দলত্যাগ করে তারা বেদনমা। তা আমি তাদেরকে শুধু মনে করাই দিব, তাদের আমির কিন্তু দলত্যাগ করছে, তাদের আমির কিন্তু জাসদ করতো। কাজে তাদের আমিরকে তারা কি বলবে, এই কথাটা তারা আগে মাথায় নিয়ে পরে আমার দলত্যাগের বকাটা তারা দিবে, এটাই আমি চাই। লেখক মহিউদ্দিন আহমদ, আমি তার লেখা পড়ি, দেশের বাইরে থেকে এত সুন্দর লিখতে পারে, বাংলাদেশের সংস্পর্শের বাইরে থেকে, এটা আমার কাছে খুব অবাক করা ব্যাপার। তার লেখার প্রতি আমার সাংঘাতিক টান আছে এবং আকর্ষণ আছে। এখন এই যে কথাটা বললেন, এই কথার উত্তর যদি আমি দিতে যাই, তাহলে আমার দল কিভাবে নেবে আমি জানি না। কারণ আমি তো হলাম ব্যক্তির চেয়ে তো দল বড়। দল একটা সিদ্ধান্ত আমার ব্যাপারে নিছে, তারা যেটা ভালো মনে করছে সেটা নিছে। সেই সিদ্ধান্তের বাইরে গিয়া, এই সিদ্ধান্তটা আমি মেনেও নিছি, কাজে সিদ্ধান্তের বাইরে গিয়া কোনো কথা বলা আমার পক্ষে সম্ভব না। মহিউদ্দিন আহমদ যেটা লেখছে, এটা তার উপলব্ধির কথা। দল যদি সেই ব্যাপারটাকে বিবেচনা করে, আমার খুশি হওয়ার কথা, আমি খুশি হব। আমি এর বেশি এই প্রশ্নটার উত্তর দিতে পারব না। আল্লাহর রহমতে আমি এখন এত ভালো আছি যে আমি এখন অনেক কিছু চিন্তা করতে পারছি, যে আমার কি ত্রুটির জন্য দল আমার উপরে এই অ্যাকশনে গেল, এটা আমি চিন্তা করছি বা করি। আবার এই বের করার ফলে আমার অবস্থানটা কোথায় দাঁড়াইল। আপনি আমার এলাকায় চলে, আমি 6 তারিখে এলাকায় যাব, 6 সেপ্টেম্বর। সেখানে প্রথম একটা অনুষ্ঠান হবে আমার ইটনা মিটামন অষ্টগ্রামের অষ্টগ্রাম উপজেলায়। সে অনুষ্ঠানটা হবে একটা ধর্মীয় অনুষ্ঠান। আমাদের দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে সেখানে হবে 12 রবিউল আউয়াল জন্মদিবস, সেইখানে উরস হবে একটা। সেই উরসে তাদের সাথে আমি যোগ দিব। অষ্টগ্রামের মানুষ যারা বিশেষ করে আহলে সুন্নাতুল জামাত করে এবং সর্বস্তরের মানুষ, কত হাজার হাজার মানুষ হয়, শুধু একটু দেখবেন। যারা আমাকে মানে ধর্মবিরোধীর তকমা দেয়, তারা শুধু শুনবেন এবং বুঝবেন আমি আমার ধর্ম সম্পর্কে কি অভিমত পোষণ করি। আপনি চলেন, এরপরে আমি বেশ কিছুদিন এলাকাতে থাকবো। ওই এলাকাটা আমি যতদিন থাকবো ততদিন এই এলাকার মানুষ প্রথমে গেলে হাসবে, তারপরে আমি আসে পড়ার সময় কানবে। আর এখন অন্তত গত কয়েকদিনে 10,000 আমার মুসলমান মা রোজা রাখছে, আর শত শত আমার হিন্দু মা তারা পূজা রাখছে। আমার উপরে কেন এই ধরনের ঘটনা ঘটে? এগুলো আপনি গিয়া দেখেন এলাকাতে। আমি কোনো বলি না, অথচ আমি কাউকে বলি নাই। তুই কি কথাটা বলি? সমস্ত দল আমার সাথে, একটা মানুষ কারো সাথে দলে, সব দল আমার সাথে। 216টা ওয়ার্ড আছে, 24টা ইউনিয়নে, 216টা ওয়ার্ড সব আমার সাথে। বিএনপি 24টা ইউনিয়ন সব আমার সাথে, 3টা থানা সব আমার সাথে। এখন পর্যন্ত একটা লোক বাইরে নাই। আমার খুব অবাক লাগে, আমি জানি না বাংলাদেশে কোনো নেতার তার নিজের এলাকাতে সব ইউনিয়নের সব ওয়ার্ডের সব মানুষের সাপোর্ট আছে কিনা, কিন্তু আল্লাহর রহমতে দল আমার বিরুদ্ধে এই অ্যাকশন নেওয়ার পরেও কিন্তু আমার পক্ষে এরা আছে, আর মানুষ যারা আছে তো আছে। কাজে আমার এখানে দুঃখিত হওয়ার তো কিছু নেই। নিশ্চয়ই দল দেখবে, আর দল যদি না দেখে তাইলে এলাকার মানুষ দেখবে, দেশে আর দেশের মানুষ তো দেখছি। ঘটনা কিন্তু একটা এইরকম হয়ে গেছে যে আপনার উপরে যদি আঘাত না আসে তাইলে কিন্তু বুঝতে পারে না আপনি সহ্য করার ক্ষমতা কত, আপনার ধৈর্য কত, আর আপনার পক্ষে কত মানুষ। আপনার যদি দুঃসময় না আসে, আমি দেখলাম দুঃসময়ে সারা পৃথিবীর যেখানে বাংলাদেশের মানুষ আছে এর 95% মানুষ হলো আমার পক্ষে। ফজলুর রহমান আমার পক্ষে সংবেদনশীল, এটা বলার কিছু নাই। কথাটা কি বুঝছেন? কাজে আমি অত্যন্ত খুশি
ফ্রি। কিন্তু একটা ব্যাপারে আমি শঙ্কিত, এই যে গুপ্ত হত্যার ব্যাপারটা আমি শঙ্কিত আছি। প্রতিদিন এই যে মোবাইলটাতে শত শত আমাকে যে বিশ্রী বকাবকি করে, কুৎসিত বকাবকি করে, এটা মানুষের পক্ষে আমি আর ধরিই না এখন। এ হলো ব্যাপারটা। এবং আমাকে যে হুমকি দিচ্ছে এবং আমাকে হত্যা করার যে হুমকি দিচ্ছে, এটা অসহনীয়। ওইটার ব্যাপারে একটু চিন্তায় থাকে।